Hi everyone, welcome to the ancient city of Hoi An. হই আন দানাং থেকে 30 কিলোমিটার মতন দূরে। আসতে লাগে 45 মিনিট, গাড়ি করে আসা যায়, বাস আছে, আবার সঙ্গে স্কুটিও ভাড়া পাওয়া যায়। লোকাল যারা মানুষ তারা কিন্তু স্কুটি করেও যাতায়াত করেন, টুরিস্টরাও স্কুটি ভাড়া করে আসতে পারেন। তো এই জায়গাটা সম্পর্কে বলতে গেলে বলি, সেটা হচ্ছে 15th থেকে 19th সেঞ্চুরি পর্যন্ত সাউথ ইস্ট এশিয়ান ট্রেডিং পোর্ট হিসেবে হই আনের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং আমার যেটা সবচেয়ে ফ্যাসিনেটিং লেগেছে, দারুণ লেগেছে ইনফ্যাক্ট, সেটা হচ্ছে এই শহরের আর্কিটেকচারাল স্টাইল। অ্যাকচুয়ালি আর্কিটেকচারের দিক থেকে এখানে 4 রকম ইনফ্লুয়েন্স দেখা যায়। প্রথমেই আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমার ঠিক ডান দিকে এই জাপানিজ কাভার্ড ব্রিজ। এটা হচ্ছে টিপিক্যাল জাপানিজ স্টাইল অফ আর্কিটেকচার, যেখানে ওরা এরকম কাভার্ড ব্রিজ বানাতো, সেখানে আমি যাব। এবং নিচ দিয়ে একটা তোমরা ক্যানাল দেখতে পাচ্ছ। তো এই পুরো হই আন শহরটাই কিন্তু একটা ক্যানালকে কেন্দ্র করে, বা ক্যানালের মাঝখান দিয়ে ক্যানাল আছে। তো ক্যানাল হ্যাজ গট আ হিউজ পার্ট ইন দিস টাউন। তো প্রথম গেল আমি জাপানিজ আর্কিটেকচারাল স্টাইলের কথা বললাম। আমার পেছনে যে হলুদ বাড়িগুলো তোমরা দেখছো এবং সেখানে কাঠের জানলা আছে, জানি না দেখতে পাচ্ছ কিনা। তো এটা হচ্ছে টিপিক্যাল এই হলুদ রংটা এবং এই কাঠের যে জানলার স্টাইলটা, এটা টিপিক্যাল চাইনিজ একটা আর্কিটেকচারের স্টাইল। কারণ এই সময় যখন আমি বললাম যে 15th থেকে 19th সেঞ্চুরি পর্যন্ত, যেখানে প্রচুর ট্রেডার্সরা এসেছিলেন ট্রেড করতে, চাইনিজরা এসেছিলেন মূলত চাইনিজ সিল্ক এবং চাইনিজ মেডিসিন বিক্রি করতে, জাপানিজরাও এসেছিলেন। সেজন্য এই শহরের আর্কিটেকচারাল স্টাইলে এটা একটা অসাধারণ মিক্সড কালচার আছে। সুতরাং আমি প্রথমে বললাম জাপানিজ, তারপরে বললাম চাইনিজ। এছাড়াও আর একটা বলতে পারি, এই পুরো জায়গাটার ওপরে ফ্রেঞ্চ পিপল বা ফরাসিদেরও কিন্তু একটা বিরাট বড় ভূমিকা বা ইনফ্লুয়েন্স ছিল। তাই এই যে বাড়িগুলোর স্টাইল তোমরা দেখছো, ইনফ্যাক্ট এই যে বাড়িটা আমার এখানে দেখতে পাচ্ছ, বড় বড় পিলারওয়ালা বাড়ি, দোতলায় পিলারটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু একটা ফরাসি উপনিবেশকারী যারা এসেছিলেন তাদের একটা ইনফ্লুয়েন্স ছিল। লাস্ট বলি, ডেফিনেটলি উই আর ইন ভিয়েতনাম। সুতরাং ভিয়েতনামের আর্কিটেকচার বাড়ি বানানোর ক্ষেত্রে, বা যে কোনো আর্কিটেকচার বা যে কোনো স্থাপত্য বানানোর ক্ষেত্রে ভিয়েতনামের তো একটা বড় ভূমিকা থাকবেই। ভিয়েতনামের যে বাড়ির আর্কিটেকচার স্টাইলটা এখানে খুব বেশি পপুলার, সেটা হচ্ছে টিউব হাউসেস। তো টিউব হাউসেসটা চওড়াটা কম হয় স্বাভাবিকভাবেই, কিন্তু তলা মানে একটা একটা ফ্লোর দেখলাম, আমি পড়ছিলাম 12টা তলা অবধি, আমি যদিও এরকম দেখতে পাচ্ছি না, কিন্তু 12টা তলা অবধি কিন্তু উঁচু হতে পারে, কিন্তু চওড়াটা ভীষণ কম হয়, ন্যারো হয়, এবং এটা দেখতে অনেকটা টিউবের মতন হয় বলে। তো এরকম, তার উপরে এরকম এরকম এরকম, তো এই জন্য এটাকে বলা হয় টিউব হাউসেস। তো এটা সত্যিই খুব ফ্যাসিনেটিং একটা ব্যাপার, যেটা ভিয়েতনামের মতন জায়গা এরকম, এটা একটা এনশিয়েন্ট টাউন স্বাভাবিকভাবে। তো এখানে এরকম 4 রকম ইনফ্লুয়েন্স আছে বাড়ি তৈরির ক্ষেত্রে। এবং এই চাইনিজ বা জাপানিজ এই যে বাড়িগুলো আশেপাশটায় দেখছো, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শপ ওনার্স হাউসেস। সুতরাং এরা এই প্রত্যেকটা বাড়ির সামনে দোকান আছে। আর একটা আমাদের গাইড যে, সে আমাদেরকে আর একটা ইন্টারেস্টিং তথ্য দিয়েছিল, এই যে ওল্ড টাউনের যত বাড়ি আছে, বাড়ির যারা ওনার, তারা কিন্তু এই বাড়িগুলো বিক্রি করে তারা বাইরের সাইডটায় চলে যাচ্ছেন। কারণ এখানে বাড়ি বিক্রি করলে স্বাভাবিকভাবেই সমস্ত দোকানপাট হয়ে গেছে, ইকোনমিক্যালি ইট ইজ প্রফিটেবল ফর দেম। প্লাস আমার মনে হয়, কে আর এত কাঁইকিচিরের মধ্যে থাকতে ভালোবাসে, সারাক্ষণ আমার মতন বকবক পার্টি টুরিস্ট এখানে সারাক্ষণই ক্যাচর ক্যাচর করছে। তো সেটাও একটা কারণ হতে পারে। ডেফিনেটলি ইকোনমিক রিজন ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সো যারা এখানকার লোকাল রেসিডেন্ট ছিলেন, তারা কিন্তু বাড়ি বিক্রি করে হই আনের আউটার সাইডে চলে যাচ্ছেন। তো নাও আই এম গোয়িং টু এনজয় দ্য ভিউ অফ হই আন, অ্যান্ড ইটস রিয়েলি লাভলি অ্যান্ড ভেরি ভেরি ফ্যাসিনেটিং। আমি আশা করছি আমি তোমাদেরকে হালকা হলেও আইডিয়া দিতে পারলাম। চলে এসো।
তো আমি প্রথমে এসেই কয়েকটা চারটে আর্কিটেকচারাল স্টাইলের কথা বলছিলাম। তো জাপানিজ ব্রিজ, যেটা একটা কাভার্ড ব্রিজ, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি এই জাপানিজ ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর একদম এটা ক্যানালের ওপরে অবস্থিত, এই যে দেখা যাচ্ছে এটা। এবং আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে জাপানিজরা যখন এই কাভার্ড ব্রিজটা বানালো, তখন এই যে ভেতরে ওরা কিন্তু পুজো করার জন্য এখানে একটা ডেটি বা দেবতাও স্থাপন করলো। তো আমি জিজ্ঞেস করছিলাম যে কেন একটা ব্রিজের মধ্যে একটা কেন দেবতার মূর্তি এবং সেখানে পুজোর ব্যাপারটা কেন। তখন আমার গাইড যে বাচ্চা মেয়েটি, সে আমাকে বলল যে অ্যাকচুয়ালি হইয়ান যেহেতু নদীর ধারে আর ক্যানালের ধারে প্রচুর ফ্লাড হতো, তো জাপানিজরা এটা চাইতো যে যাতে এই ফ্লাডের হাত থেকে বাঁচানোর জন্য তারা এই মানে এই রিলিজিয়াস জায়গাটা বা এই ভগবান প্রতিষ্ঠা করে। যারা বিশ্বাস করতো জাপানিজরা যে এই ভগবান অ্যাকচুয়ালি, আমার নাম মনে নেই, তো ইনি এই পুরো হইয়ান শহরটাকে ফ্লাডের হাত থেকে বাঁচাবেন অ্যান্ড মানুষদেরকে ফ্লাডের হাত থেকে বাঁচাবেন, এবং এই জায়গাটাও যাতে একদম জলের নিচে চলে না যায়, সেখান থেকে ভগবান এটা রক্ষা করবেন। তো আমরা পুরো হইয়ান শহর ঘুরে এখন একটা লাঞ্চ ব্রেক নিয়েছি। তো উই আর ফরচুনেট যে আমরা যেখানে এসেছি লাঞ্চ করতে, এই বাড়িটা 300 বছরের পুরনো, এবং মিস বিজ এটা বাড়ি, এবং এই বাড়িটার বা এই খাবারের জায়গাটার নাম হচ্ছে দ্য স্পাইস রুট। উনি নিজে কি লিখেছেন অ্যাবাউট দিস হেরিটেজ বিল্ডিং, এটা আমি একটুখানি বলতে চাই। With the spice route, I hope to showcase heritage, traditional values, the wellness. It is truly a gift from my heart to my community and the visitors to Hoi An. অ্যাকচুয়ালি যিনি এই বাড়িটা তৈরি করেছেন এবং এই খাবারের জায়গাটা তৈরি করেছেন, আমি তার কথা একটু বললাম প্রথমে, এবং তিনি যেটা লিখেছেন সেটা একটু পড়ে শোনালাম এই অসাধারণ মেনু কার্ডে। তো উনি যেটা বলছেন যে এই বাড়িটা 300 বছরের পুরনো, এবং তিনি এই বাড়িটায় জন্মেছিলেন স্বাভাবিকভাবেই পরে। এবং এই বাড়িটা ঠিক এই বাড়িটার পাশেই হচ্ছে নদীর একটা অ্যাক্সেস আছে। তো যখন এটাতে ট্রেড অ্যান্ড কমার্স, যেটা আমি বলছিলাম 15th থেকে 19th সেঞ্চুরিতে যখন ট্রেড অ্যান্ড কমার্স খুব ভালো হতো, তখন এই গ্রাউন্ড ফ্লোরটা একদম ট্রেডিং এর হিসাবে ব্যবহার করা হতো। নদী থেকে এসেই এটা একটা ইজি অ্যাক্সেস ছিল ট্রেড অ্যান্ড কমার্সের জন্য। এখানে প্রচুর জিনিসপত্র রাখা থাকতো এই গ্রাউন্ড ফ্লোরে, এবং ট্রেডার্সরা যারা নদী থেকে নামতেন ছোট স্টিমারে করে, তারা এই একতলাতে এসে তারা কেনা বেচা করতেন, এবং তারা যদি কিছুক্ষণ রেস্টিং এর ব্যাপার থাকতো তাহলে তারা দোতলায় যেতেন এবং গিয়ে রেস্ট নিতেন। এবং দোতলাটা আর একটা কাজে, এটা বেসিক্যালি রিটেল শপ ছিল, যেখানে উনি ছোট ছোট মানে জিনিস বিক্রি করা হতো, কিন্তু স্টক যেটা থাকতো এই পুরো জায়গাটা, সেটা কিন্তু দোতলায় স্টক থাকতো। এটা গেল একটা সাইড। আর একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে যখন আমেরিকার সঙ্গে ভিয়েতনামের যুদ্ধ হয়, তখন এই বাড়িটা মেটারনিটি সেকশন বা ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হতো, এবং বলা হতো যে এখানে যারা মা হবেন তারা এসে থাকবেন এবং তাদের ডেলিভারি করা হবে, এই সমস্ত। তো এটা হয়তো হতো, কিন্তু এটা বেসিক্যালি একটা সেফ জোন ছিল, কারণ যেই মাত্র যারা ইনভেডার্স আসবেন বা যারা যুদ্ধ করতে আসছিলেন ভিয়েতনামের সঙ্গে, তারা যখন এটা জানলেন এটা একটা মেটারনিটি ওয়ার্ড বা এখানে তো বাচ্চার জন্ম হবে, তখন স্বাভাবিকভাবে এটার উপরে কিন্তু সেইভাবে আক্রমণ করা হতো না। সুতরাং ভিয়েতনামিজ যারা যোদ্ধা ছিলেন তারা কিন্তু এই জায়গাটায়
সেফলি থাকতে পারতেন। তার অনেক পরে এটা সাধারণ মানুষদের অ্যাক্সেসের জন্য, এবং যাতে সাধারণ মানুষ এই বাড়িটায় আসতে পারে, দেখতে পারে, এবং তখনকার যে কালচার, তখন যার যা খাবার সেগুলো টেস্ট করতে পারে, ওই হেরিটেজ টেস্টটা পেতে পারে, অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, অ্যাবাউট দ্য অ্যাটমসফিয়ার। সেই জন্যই উনি এটা একটা এরকম রেস্টুরেন্ট বানিয়েছে। আমি জাস্ট খুব ভালো লাগছে। আমার খাবার ডেফিনেটলি ভালো হবে, বাট আই এম নট বদার্ড অ্যাবাউট খাবার সো মাচ, কারণ আমি ভীষণ এক্সাইটেড হচ্ছে যে আমি এরকম একটা পুরনো ট্রেডিশন ওয়ালা এবং এত ভালো একটা ইতিহাস টাইপের একটা জায়গায় আসতে পেরেছি। এবং আমি শিওর তোমাদেরকে যে আমি গল্পটা শেয়ার করলাম, আশা করছি তোমাদেরও সেটা ভালো লাগবে। ভিয়েতনামের খাবার ইন জেনারেল প্রচন্ড ভালো, এবং এই রেস্টুরেন্টের খাবার বলাই বাহুল্য ভীষণ ভীষণ ভালো ছিল। হই আন অ্যাকচুয়ালি একটা ভীষণ ফ্যাসিনেটিং শহর। এখানে অনেক কিছু দেখার জায়গা আছে, আমি বেশ কিছু দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও কোয়ান কং টেম্পল, যার ছবি আমি দিয়েছি, এটাও কিন্তু দেখার জন্য খুব সুন্দর। ওদের একটা ওয়ার্শিপের জায়গা, ছোট্ট মন্দির, কিন্তু সুন্দর ভেতরটা। এখন যে জায়গাটা দেখছো, এটা একটা অত্যন্ত পুরনো বাড়ি, যেখানে প্রচুর পুরনো জিনিস কাইন্ড অফ মিউজিয়ামের মতন সেগুলো রাখা আছে, এবং এরই একটা পার্টে আবার কিন্তু বেশ কিছু পুরনো জিনিস, অ্যান্টিক জিনিসপত্র বিক্রিরও ব্যবস্থা আছে। তো সব মিলিয়ে হই আনে একটা দিন থাকার অভিজ্ঞতা কিন্তু ভীষণ ভালো। অ্যাকচুয়ালি আর একটা টিপ তোমাদের দিই, সেটা হচ্ছে হই আন ইজ রিয়েলি ফেমাস সন্ধেবেলার লাইফের জন্য। অ্যাকচুয়ালি থু বন রিভারের ওপরে যে নদীটা আমার ভিডিওতে তোমরা দেখছিলে, সেই নদীর ওপরে একটা অসাধারণ ল্যান্টার্ন বোট রাইড হয়। চারিদিকে অজস্র প্রদীপের মতন আলো জ্বলে, এবং তার মধ্যে দিয়ে অত্যন্ত শান্ত একটা কোয়াইট পরিস্থিতিতে বোট চলে, এবং বোট রাইডটা মোটামুটি ভাবে 1000 টাকা মতন পড়ে। 4-5 জনের বোট থাকে, এবং 20-25 মিনিট ওই বোটে কিন্তু ঘোরা যায়, এবং ওই রকম পুরো আলোয় আলোকিত একটা হই আন শহর, এবং জলের ওপর দিয়ে যেতে ভীষণ ভীষণ ভালো লাগে। এছাড়া আমি সমস্ত হই আন শহরের একটা যেটা ভীষণ ট্রেডিশনাল একটা ভিউ আছে, লুক আছে, সমস্ত বাড়িগুলো, ক্যাফেগুলো ভীষণ পুরনো, প্রচণ্ড সুন্দর দেখতে, আর্কিটেকচারাল স্টাইলের কথা তো আমি আগেই তোমাদেরকে বলেছি। তো এক কথায়, টু সাম আপ, দিস ওয়ান্ডারফুল সিটি ইজ ফেমাস ফর ইটস রিচ হেরিটেজ, ভাইব্রেন্ট স্ট্রিট ফুড, স্টানিং আর্কিটেকচার অ্যান্ড সো মাচ মোর। তাই তোমরা যদি ভিয়েতনামে আসো, তাহলে অবশ্যই কিন্তু হই আন শহরে একটা দিন থাকতে অবশ্যই ভুলো না, এবং রাত্রিরে থাকাটাও কিন্তু আমি ডেফিনেট যেটা একটা ভীষণ ওয়ান্ডারফুল অভিজ্ঞতা হবে। আজকের মতন হই আন ভ্রমণের গল্প এখানেই শেষ হলো। আশা করছি এই এনশিয়েন্ট টাউন সম্পর্কে তোমাদের যা যা বললাম সেটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার পরের রবিবারে নিশ্চয়ই আবার কোনো নতুন শহরের ভিয়েতনামের গল্প নিয়ে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আপাতত এইটুকুই। আর তোমরা যদি আমাকে একটু লিখে জানাও যে আমার ভিয়েতনাম ট্রিপ বা ভিয়েতনাম ভ্রমণের গল্প তোমাদের কেমন লাগছে, আর আদৌ তোমাদের বেড়াতে আসার মতন উপকার হচ্ছে কিনা, তাহলে কিন্তু আমি ভীষণ উৎসাহিত হব। তো প্লিজ ট্রাই টু ডু ইট। আর এখনো গেছো দিদির চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ প্লিজ ডু ইট। তোমরা যদি দেখো এবং আরো তোমাদের পছন্দের মতন মানুষদেরকে যদি দেখতে বলো, তাহলে আমি ভীষণ ইন্সপায়ার্ড হব, এবং আবার পরের ভিডিওটায় আবার কিছু বক 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 করতে আমি কিন্তু ভীষণ উৎসাহিত বোধ করব। সো আজকের মতন বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার, নিজেরা দারুণ থেকো, আর সবাইকে খুব খুব ভালো রেখো। বাই বাই।